যে যেখান থেকে দেখবেন সবাইকে স্বাগত জানাচ্ছি। একটি কঠিন বিষয় আমাদেরকে বারবার নাড়া দিচ্ছে। আপনারা জানেন স্বাধীনতা বিষয়টি অনেক কঠিন জিনিস। স্বাধীনতা আসলে কোনো এক সময় দেখা যেত যে একটি দেশ থেকে আরেকটি দেশ স্বাধীন হয়। একটি দেশ থেকে আরেকটি দেশ আলাদা হয়, যুদ্ধ করে স্বাধীন হয়। অথবা পরাধীনতা থেকে আবার অন্য দেশে যখন পরাধীন হয়ে যায় তখন পরাধীনতাকে আবার ফিরিয়ে আনে, আন্দোলন করে আবার স্বাধীন হয়। কিন্তু ইদানিং বিশ্বে দেখা যাচ্ছে স্বাধীন দেশকে আবার স্বাধীন করতে হয়। যেমন আপনারা দেখেন মায়ানমার, যেমন আপনারা দেখেন আফগানিস্তান। আফগানিস্তান কিন্তু আমেরিকার কাছে পরাধীন হয়ে গিয়েছিল। আবার তালেবানরা দেশটাকে স্বাধীন করেছে। স্বাধীন করার পর ১-১.৫ বছরের মাথায় সে দেশের সাফল্য আমাদেরকে আসলে বিমোহিত করে এবং সে দেশের সাফল্য কিন্তু অনেক সাফল্য। সে দেশে গাড়ি উৎপাদন করতেছে, তারা পারফিউম উৎপাদন করতেছে এবং তারা বিভিন্ন যে ইসরায়েলি কোকাকোলার পরিবর্তে বিভিন্ন যে কোমল পানীয় সেগুলাতেও কিন্তু বিশ্বে নাম করে যাচ্ছে এবং তারা কিন্তু অচিরেই তারা একটা ডেভেলপ দেশ হয়ে যাবে। তো এই যে আগে একটা দেশ থেকে আরেকটা দেশ স্বাধীন হতো, এখন দেখা যাচ্ছে নিজের দেশেই দেশকে আবার স্বৈরাচারদের হাত থেকে স্বাধীন করতে হয়। যেমন আফগানিস্তান স্বাধীন হয়েছে ১-১.৫ বছর আগে আবার আমেরিকা থেকে। ঠিক মায়ানমার আবার তার সরকার থেকে, স্বৈরাচারী সরকার থেকে স্বাধীন হতে যাচ্ছে, যেখানে ব্রাদার্স অ্যালাইন বিভিন্ন তাদের যে উপজাতীয় যে সশস্ত্র সংগঠন আছে, গোষ্ঠীগুলো আছে যারা স্বাধীনতাকামী, তাদের ঐক্যবদ্ধ প্রয়াসে এবং বিজয়ের কাছাকাছি কিন্তু এবং পরাজয়ের কাছাকাছি মায়ানমার সরকার। আসুন, মায়ানমার সরকারের এই বিজয়ের পর আমাদের দেশে যে ১০ থেকে ১৪ লাখ রোহিঙ্গা আছে, তারা আমাদের জন্য কি? কতটুকু উপকারী এবং তাদের ভূমিকা কি? মায়ানমারের নতুন স্বাধীনতা সংগ্রামের সফলতার কাছাকাছি নতুন করে দেশটি স্বাধীন হতে যাচ্ছে। এখন সরকার পরাজয়ের খুব কাছাকাছি আছে। যেকোনো সময় সরকারের পরাজয় হতে পারে। এই কোনো সময় সরকারের যে পরাজয় হতে পারে, এই যে স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যাচ্ছে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীরা, সেখানে রোহিঙ্গাদের কি অবদান? আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না যে রোহিঙ্গাদের কোনো অবদান সেখানে। কারণ রোহিঙ্গাদের বিরাট একটি অংশ এরই মধ্যে আমাদের বাংলাদেশে চলে এসেছে। অনেক বিভিন্ন দেশে চলে গেছে, কিন্তু বিরাট একটি অংশ ১০ থেকে ১২-১৪ লাখের মতো রোহিঙ্গা আমাদের বাংলাদেশে চলে আসছে। এই যে স্বাধীনতা সংগ্রাম, এই স্বাধীনতা সংগ্রামে এই রোহিঙ্গাদের যে কোনো অবদান নেই, এর জন্য দায়ী কারা? এদেরকে জামাই আদর করে আমাদের বাংলাদেশে রেখে দেওয়া হচ্ছে। এই যে একটা সুযোগ যাচ্ছে, এখন এই রোহিঙ্গাদেরকে তাদের দেশে পাঠানো যেত, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে, অস্ত্র দিয়ে, যেমন ৭১-এর সময় আমাদেরকে ভারতের পক্ষ থেকে প্রশিক্ষণ দিয়ে, অস্ত্র দিয়ে আমাদেরকে মুক্তিযোদ্ধাদেরকে এবং সে সরকারের সাথে বিদ্রোহীরা খুব বিজয়ের কাছাকাছি। এই সুযোগকে জামাই আদরে আমাদের দেশে যে রোহিঙ্গাদেরকে রেখে দেওয়া হচ্ছে, তাদেরকে অস্ত্র দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, তাদেরকে তাদের দেশ স্বাধীন করার জন্য যদি এখন এই সুযোগে তাদেরকে পাঠিয়ে দেওয়া যেত, তাহলে কিন্তু রোহিঙ্গারা মূল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সেই দেশের একটা অংশ হয়ে যেত, অংশ হতে পারত। কিন্তু এই সুযোগটাকে কাজে লাগানো হচ্ছে না। এখন যদি মায়ানমার নতুন করে স্বাধীন হয়, তাহলে সে স্বাধীন মায়ানমারে আমাদের দেশের যে রোহিঙ্গাদের কোনো অবদান নেই, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারতেছে না মায়ানমারে, তাদেরকে মায়ানমার সরকার তো নেবে না। তারা তো আগে যখন রোহিঙ্গা ইস্যুটা সমাধান করার সময় মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো বলেছে যে আমরাও এই মায়ানমারের অংশ, আমাদের সাথেও আলোচনা করতে হবে এই সমস্যা সমাধানের জন্য। এখন যখন স্বাধীনতা সংগ্রামে যুদ্ধে তারা যাচ্ছে না, অংশগ্রহণ করতে পারতেছে না, তাদেরকে দেওয়া হচ্ছে না, আমি তো বলবো দেওয়া হচ্ছে না কেন? এখন যে তারা যেভাবে আসছে তাদেরকে ওইভাবে দিয়ে দেওয়া যেত, যাও তোমরা তোমাদের দেশে গিয়ে স্বাধীন সংগ্রাম করো, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে স্বাধীনতার মূল অংশে তোমরা একটা দাবিদার হও, অংশীদার হও। তা এই সুযোগটা কাজে লাগানো হচ্ছে না। এই যে ১২ থেকে ১৪ লাখ রোহিঙ্গাকে আমাদের দেশে রেখে দেওয়া হচ্ছে, এই রোহিঙ্গারাই শেষ পর্যন্ত আমাদের স্বাধীনতার জন্য মারাত্মক কাল হয়ে ওঠে কিনা, আমি গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে বলবো। এটা আমার ধারণা, আমি তো জানি না, আপনারাও জানেন না, কিন্তু বিষয়টা তো এরকমই অনুমান করা যাইতেছে যে আজকে রোহিঙ্গারা তাদের দেশে গিয়ে তারা আমাদের কক্সবাজারে বসবাস করে বিভিন্ন জঙ্গলে পালিয়ে থেকে অস্ত্রশস্ত্র নিয়ে বিভিন্ন সন্ত্রাসী ঘটনা ঘটায়। হ্যাঁ, এই যে সন্ত্রাসী ঘটনা কর্মকাণ্ড তারা ঘটিয়ে যাচ্ছে, গোপনে তারা হোটেল ভাড়া করে কোটি কোটি টাকা খরচ করে তারা বিয়ে শাদী করে। এখন তারা এখানে মস্তানি দেখাইতে পারে, কিন্তু তাদের দেশে গিয়ে তারা স্বাধীনতার জন্য লড়তে পারে না।
আজকে যদি তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হতো, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে বা অস্ত্রশস্ত্র দিয়ে না দিয়ে, তাহলে তারা তাদের দেশে গিয়েছে তারা সংগ্রাম করতো। এই যে ব্রাদার্স অ্যালায়েন্সের সাথে মিলে তারা দেশের স্বাধীনতার মূল অংশ বা মূল পাঠ হয়ে যেতে পারতেন, কিন্তু তাদেরকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না, কেন করা হচ্ছে না? এখানেই আসুন, এখানে আসুন মূল খেলা। আপনারা জানেন ভারত সরকার যে মায়ানমারের যে অভ্যন্তরীণ বিভিন্ন উন্নয়ন, রাস্তাঘাট সহ বিভিন্ন কাঠামোগত উন্নয়নে ভারতের একটা বিরাট অংশদারিত্ব সেখানে। সরকার যদি চাইতো রোহিঙ্গা ইস্যুটা সমাধান করার জন্য, তাহলে অনেক আগেই পারতো, মায়ানমারকে চাপ দিলে সেটা সমাধান হয়ে যেত অনেক আগে। কিন্তু তারা চায়নি কেন? চায়নি কেন? এখানেই তো মূল প্রশ্ন, এখানেই মূল বিষয়টা। চায়নি। আমাদের দেশের প্রামাণিক, উনি কিছুদিন আগে ওনার ভিডিও ভাইরাল হয়েছে, উনি বলেছেন আমরা এই এটাকে ভারতের অংশ করতে চাই। ভারত ১৪ লাখ রোহিঙ্গা আছে, ভারত সরকার যদি রোহিঙ্গা মায়ানমার সরকারকে চাপ দিত বাংলাদেশের সাথে, জাতিসংঘের সাথে, সবার সাথে মিলে, এটা সমাধান হয়ে যেত। কিন্তু আজকে তাদেরকে বাংলাদেশে জামাই আদর করে রেখে দেওয়া হচ্ছে, এবং এই জামাই আদর করে রেখে দেওয়াটা, এই যে বাংলাদেশকে ভারতের অংশ করে নেওয়ার যে একটা চক্রান্ত, এক সময় দেখা যাবে যে এই রোহিঙ্গাদেরকে মায়ানমারের কেউ তাদেরকে গ্রহণ করবে না। কারণ করার তো কোনো পজিশন নেই। আগের সরকার যদি থাকে না, নতুন সরকার যদি চলে আসে, তারা সংগ্রাম করে দেশ স্বাধীন করবে, তারা কি ওই রোহিঙ্গাদেরকে ওইখানে জায়গা দেবে? 14 থেকে 15 লাখ রোহিঙ্গাকে তাদেরকে ওখানে জায়গা দেবে না তো। যে তারা সংগ্রামে তাদের কোনো অংশগ্রহণ নেই, কোনো অবদান নেই, তাদেরকে আমরা জায়গা দেবো কেন? তো কেউ জায়গা দেবে না, দেওয়ার প্রশ্নই আসে না। বলবে যে আপনারা ওই সরকার নাই, সরকার চলে গেছে, আমরা নতুন করে দেশ স্বাধীন করছি, আমাদের সাথে কিছু না। তখন এই বিষয়টাকে সমাধান করা সবচেয়ে বেশি কঠিন হয়ে যাবে। তার মানে হলো তার মানে হলো এই বাংলাদেশের 14 থেকে 15 কোটি রোহিঙ্গা এই বাংলাদেশে তারা থেকে যাবে আজীবনের জন্য। আর কোনো এক সময় বিদেশি তহবিল যদি বন্ধ হয়ে যায় রোহিঙ্গাদের জন্য, এই 14 থেকে 15 লাখের পুরো খরচ, দায় ভার, তাদের ভরণ পোষণ সবকিছু আমাদের বাংলাদেশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে একাই বহন করতে হবে। আর যখন আমরা তাদের এইগুলা বহন করতে পারবো না, কারণ অর্থনীতির চাপে তো আমরা এমনিতেই অর্থনৈতিকভাবে খুব নাজুহাল অবস্থায় আছি। 12 থেকে 14-15 লাখ মানুষের খাবার দাবার সবকিছু একা সরকারকে বহন করা কঠিন হয়ে যাবে। আর তখন এই অভাবগ্রস্ত, এই গরিব শ্রেণীর, এই কষ্টে থাকা এই মানুষগুলাকে দিয়ে বাংলাদেশের চিটাগাং, চট্টগ্রাম সহ বাংলাদেশকে যে ভারতের অংশ বলা হচ্ছে, অনেকে দাবি করতেছে, অনেকে বলতেছে পুরা বাংলাদেশই ভারতের অখণ্ড অংশ হয়ে যাবে। এই যে একটা চক্রান্ত, সেই চক্রান্তে তখন স্বাধীনতার বিরুদ্ধে, আমাদের এই স্বাধীনতার বিরুদ্ধে আমাদের ৯ মাসের দীর্ঘ সংগ্রাম করে আমরা যে দেশ ইজ্জত এবং জীবনের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীন করেছি, সেই দেশের স্বাধীনতার বিরুদ্ধে তখন এই মায়ানমারের এই যে রোহিঙ্গারা, সেই রোহিঙ্গাদেরকে ব্যবহার করে শেষ পর্যন্ত আমাদের স্বাধীনতাকে, আমাদের এই সংগ্রামকে, আমাদের এই স্বাধীনতাকে, এই অর্জনকে, এই স্বাধীন দেশটাকে মানে তছনছ করে দেয় কিনা, এটা এখন মৌলিক প্রশ্ন। এবং তাদেরকে এই জন্যই এখানে জামাই আদরে নীরবে এদেরকে রেখে দেওয়া হচ্ছে কিনা, এটা এখন কঠিন প্রশ্ন। এটা আমাদেরকে ভাবতে হবে যে কেন তারা জামাই আদরে এখানে আছে এখনো, এই সুযোগে কেন তাদেরকে মায়ানমারে পাঠানো হচ্ছে না, কেন মায়ানমারে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে না, এখন তারা এখানে কেন আছে? তো এখন তারা কেন আছে? এখানে ইসরায়েল, ভারত সরকার, ইসরায়েল সরকার এবং মায়ানমারের এখানে বিশাল একটি চক্রান্ত থাকতে পারে, যেটা শেষ পর্যন্ত আমাদের স্বাধীনতার জন্য হুমকি হয়ে আসতে পারে। তখন তাদেরকে দিয়েই বিদ্রোহী তা বাংলাদেশে একটা বড় ধরনের স্বাধীনতা বিরোধী একটা ঘটনা ঘটানো সম্ভব, এবং আমাদের স্বাধীনতাটাকে 12টা বাজিয়ে দেওয়া সম্ভব। স্বাধীনতা যে কি দামি জিনিস এটা আপনারা বুঝবেন। আপনারা একটা চিন্তা করেন তো এই মুহূর্তে ফিলিস্তিনের কথা, যে ফিলিস্তিনকে তছনছ করে দেওয়া হচ্ছে, শেষ করে দেওয়া হচ্ছে। স্বাধীনতা যে কি জিনিস, নেতানিয়াহু বলতেছে তাকে ফিলিস্তিনের আলাদা রাষ্ট্র সে মানবে না। তাহলে স্বাধীনতা কি জিনিস এটা দেখার জন্য দেখুন ফিলিস্তিন। স্বাধীনতা যে কি গুরু পাকিস্তান, একদিকে ইন্ডিয়া, একদিকে পাকিস্তান, একদিকে ইন্ডিয়া, তারা খেলতেছে। তাদেরকে মাঝখানে যে নাগরিকরা আছে তারা কতটা অসহায়, তারা কতটা কষ্টে আছে, এটা বোঝার জন্য আপনারা ফিলিস্তিনের দিকে তাকান কাশ্মীরের দিকে। দেখবেন স্বাধীনতা কি জিনিস, সেটা আমরা খাই না খাই, কষ্টে থাকি আর সুখে থাকি আর দুঃখে থাকি, তবু তো একটা স্বাধীন দেশে আছি, এইটাই অনেক বড় বিষয়। কিন্তু এই যে স্বাধীনতাটাকে যদি 12টা বাজিয়ে দেয় এই জামাই আদরে থাকা রোহিঙ্গাদেরকে দিয়ে, তারা যদি শেষ পর্যন্ত আমাদের স্বাধীন দেশের বিরোধী চক্রান্তের সাথে জড়িত হয়ে
যদি আমাদের স্বাধীনতার বিরুদ্ধে আমাদের দেশটাকে ভেঙে খান খান করে দেয় অথবা স্বাধীনতাটাকেই অন্য দেশের কাছে বিকিয়ে দিতে সহযোগিতা করে, তাহলে বুঝবে পরাধীন হয়ে আমরা যদি পরাধীন হয়েই যাই কোনো এক সময়, তখন বুঝবেন স্বাধীনতা যে কি গুরুত্বপূর্ণ জিনিস। আর এই মায়ানমারের এই লাখ লাখ রোহিঙ্গাকে কেনই বা কী কারণে বাংলাদেশে ঢুকানো হয়েছে বা এখনও তাদেরকে কেন এখানে রেখে দেওয়া হচ্ছে, কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এখন যে মায়ানমারের যুদ্ধ হচ্ছে, সেখানে আপনারা জানেন বাংলাদেশের সীমান্তবর্তী যে রাখাইন রাজ্য, হ্যাঁ, শাম রাজ্য, রাখাইন রাজ্য, সে রাজ্যগুলো কিন্তু অলরেডি তুমুল যুদ্ধ চলতেছে এবং তারা কিন্তু বিদ্রোহীরা কিন্তু দখলে নিয়ে গেছে অল্প অল্প জায়গা বাদ দিলে। দেখা যাবে যে এখন মায়ানমারের সরকার একবারে সীমিত হয়ে আসছে, যে কোনো সময় সরকারের পরাজয় হতে পারে। তখন এরা এই রোহিঙ্গাদেরকে তারা তো নেবে না, নেওয়ার তো প্রশ্নই আসে না। যাদের স্বাধীনতা সংগ্রামে অবদান নেই তাদেরকে নেবে নাকি তারা? তারা তো নেবে না। সরকারই তাদেরকে নেয়নি এখনো পর্যন্ত, আর তারা তো নিবেই না। কেন আজকে মায়ানমারের এই রোহিঙ্গারা কেন স্বাধীনতার এই সংগ্রামে তারা কেন অংশ নিতে পারতেছে না? তাদের কেন কোনো ভূমিকা নেই? এই জন্য কারা দায়ী, কারা পিছন থেকে চক্রান্ত করতেছে, ষড়যন্ত্র করতেছে, এটা কিন্তু আসলে বুদ্ধি বিবেক সম্পন্ন যারা আছে তারা কিন্তু ঠিকই বুঝতে পারে। কিন্তু আজকের এই বিষয়টা আমাদেরকে খুব ভাবিয়ে তুলতেছে যে তাদেরকে কেন এখন, কি কারণে তাদেরকে আমাদের এই দেশে এখনো জামাই আদরে রেখে দেওয়া হচ্ছে, সেটাই এখন আমাদের কঠিন প্রশ্ন এবং কঠিন ভাবার বিষয়। আমরা আমরা কি তাহলে বিরাট একটি সমস্যার সামনে আছি, বিরাট একটি সমস্যার সম্মুখীন হতে যাচ্ছি, যে এই সমস্যাটা এখনো আমাদের সামনে আসেনি, কিন্তু আসতে যাচ্ছে। মনে হচ্ছে যে তারা একসময় আমাদের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে, স্বাধীন দেশের বা স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে এক সময় দিয়েই ইন্ডিয়া শেষ পর্যন্ত তাদের কল করতে চাইবে এবং তাদেরকে ব্যবহার করবে এই কাজে, অখণ্ড ভারতের কাজে তাদেরকে ব্যবহার করতে চাইবে। নয়তোবা তারা কেন চাপ দিল না? আমাদের এত বন্ধু ইন্ডিয়া, আমাদের শেখ হাসিনার এত বন্ধু, এত আপনজন, এত প্রিয়জন, কেন আজ পর্যন্ত মোদির কাছ থেকে আমরা কোনো ভারত সরকারের কাছ থেকে মায়ানমার সরকারকে চাপ দিতে কোনো দেখিনি এখনো পর্যন্ত, যে রোহিঙ্গাদেরকে যাতে তারা নিয়ে নেয় এমন কোনো উদ্যোগ নেয়নি, তারা এখনো পর্যন্ত নেয়নি। তাহলে নেয়নি কেন? এত বন্ধু, এত আপনজন, এত প্রিয়জন কেন আমাদেরকে সহযোগিতা করে না? তার মানে হচ্ছে এই খেলায় মোদিজি এবং মায়ানমার, ইসরায়েল সকলের ষড়যন্ত্র এবং সহযোগিতা আছে বিদায়ী তারা এই 12 থেকে 14 লাখ রোহিঙ্গা এখনো বাংলাদেশে আছে এবং তারা শেষ পর্যন্ত, এই রোহিঙ্গারা শেষ পর্যন্ত আমাদের স্বাধীনতা সংগ্রামকে এবং আমাদের দেশের জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়াবে। কারণ আপনারা দেখুন, আজ পর্যন্ত এখনো পর্যন্ত মায়ানমারে যুদ্ধ হচ্ছে, কামানের শেল, তারপরে গুলি, তারপরে শেল, কামানের শেল, এগুলা মোটার শেল, এগুলা এসে বাংলাদেশের সীমানার ভিতরে পড়তেছে এবং মায়ানমারের হেলিকপ্টার আমাদের বাংলাদেশের আকাশসীমা উল্লঙ্ঘন করে আমাদের দেশের ভিতরেও ঢুকেছে। এত সাহস তারা পায় কোথায় থেকে? এত সাহস তারা পায় কোথা থেকে? তাহলে এই যে নীরবতা, এই যে মায়ানমারের আজকের এই সংগ্রামে, স্বাধীনতা সংগ্রাম যারা করতেছে, এদের পক্ষে কেন রোহিঙ্গারা অংশ নিতেছে না? কেন রোহিঙ্গাদেরকে ওই দেশে পাঠানো হচ্ছে না? এই সুযোগে তাদেরকে কেন সংগ্রাম বা যুদ্ধের জন্য তাদের দেশে পাঠানো হচ্ছে না? এর পিছনে কারা দায়ী, কী চক্রান্ত দায়ী, কী বিষয় আসে, এটা আসলে বিবেকবান মানুষ সকলে অনুমান করতে পারে। তাই আমার কেন যেন মনে হচ্ছে শেষ পর্যন্ত এই রোহিঙ্গা আমাদের স্বাধীনতার উপর তারা ভাগ বসাবে এবং ভয়াবহ সবল দেবে। এই রোহিঙ্গারা আমাদের স্বাধীনতা সংগ্রামকে সবল দেবে এবং আমাদের স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে এই রোহিঙ্গারা শেষ পর্যন্ত। তো সবাই দোয়া করুন। স্বাধীনতা যে কঠিন জিনিস, স্বাধীনতা যে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, কি দামি জিনিস, সেটা দেখার জন্য অবশ্যই আমাদেরকে, আমরা যদি ফিলিস্তিনকে নিয়ে ভাবি, আমরা যদি আপনার আফগানিস্তানকে নিয়ে ভাবি, কিছু পরাধীন ছিল কিছু কয়েক বছর আগে, আমরা যদি আপনার কাশ্মীরকে নিয়ে ভাবি যে স্বাধীনতা কি জিনিস, তাহলে আমরা কিন্তু খুব সহজেই অনুমান করতে পারবো যে স্বাধীনতা যে কত দামি জিনিস আর স্বাধীনতা যে কি জিনিস। তারা পরাধীন ছিল, তারা এখনও পরাধীন, অনেক দেশ এখনও পরাধীন আছে। কাশ্মীর এখনও 2 দেশ নিয়ে ছিনিমিনি খেলে, ভারত এবং পাকিস্তান। আফগানিস্তান কিছুদিন আগেও আমেরিকার অধীনে পরাধীন ছিল। এখন এই ফিলিস্তিন এখনও পরাধীন অবস্থায় আছে। ফিলিস্তিন কোনো স্বাধীন রাষ্ট্র না। তারা তারা স্বাধীন রাষ্ট্র না, তাদেরকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হচ্ছে না। হ্যাঁ, কী অবস্থায় আছে তারা এখন, প্রতি মুহূর্তে কী অবস্থায় তাদের যান, তাদের বাড়ি ঘর সম্পদ, হ্যাঁ, প্রাণ, তাদের ছেলেমেয়েদেরকে তাদের সামনে সকলদেরকে কেড়ে নেওয়া হচ্ছে, বোমার পর বোমা তাদেরকে উড়িয়ে দিচ্ছে। এই
এইটা হচ্ছে স্বাধীনতা না থাকার একটা ফসল। আমরা যদি আমাদের স্বাধীনতাকে ধরে রাখতে না পারি, তাহলে এমন এক কঠিন সময় আসবে, যে সময় সম্পর্কে আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা যদি পরাধীন হয়ে যাই, তাহলে আপনার আমার যে কত কঠিন সময় আমাদের আসবে, আমাদের সামনে আমাদের মা বোনদেরকে ধরে নিয়ে যাবে, ধর্ষণ করবে, হত্যা করবে, খুন করবে, গুম করবে। আমরা কথা বললে আমাদেরকেও একই অবস্থার পরিণতি হতে হবে, একই অবস্থার সম্মুখীন হতে হবে। এরকম কঠিন সময় কিন্তু আমাদের সামনে আসতেছে। তো এরকম কঠিন সময় আসবে যদি আমরা আমরা যদি স্বাধীনতা থাকতে যদি স্বাধীনতার কদর না বুঝি, স্বাধীনতা থাকতে যদি স্বাধীনতার সম্মান না দিতে পারি, স্বাধীনতাকে সুরক্ষিত না রাখতে পারি, তাহলে কিন্তু পরাধীনতাই আমাদেরকে কোনো এক সময় গ্রাস করবে। আর সেই পরাধীনতার সবচেয়ে বেশি উপাদান যোগাবে আপনার এই মায়ানমারের ১২ থেকে ১৫ লাখ যে রোহিঙ্গা আছে বাংলাদেশে, তারাই আমাদের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি কাল হয়ে দাঁড়াবে। এটাই আমার কাছে এই পর্যন্ত মনে হচ্ছে। এজন্যই তাদেরকে জামাই আদরে আমাদের বাংলাদেশে রেখে দেওয়া হচ্ছে। কারণ এর পিছনে একটা বিশাল একটা চক্রান্ত, বিশাল একটা কৌশল আছে। যেই কৌশলটা আছে আজকের ফিলিস্তিনের আমাদের বাংলাদেশের নবম শ্রেণীর ইতিহাস ও সমাজবিজ্ঞান বইয়ের নবম শ্রেণীর বইতে সেখানে ফিলিস্তিনের যে যে মানচিত্র থেকে ফিলিস্তিনকে উঠিয়ে দেওয়া হয়েছে। ফিলিস্তিন নেই, ফিলিস্তিনকে গায়েব করে দেওয়া হয়েছে। এই অবস্থা কোনো এক সময় আমাদের স্বাধীনতার উপরও এরকম খড়ক আসতে পারে, যদি আমরা এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে এই কালের পর কাল ধরে থাকতে দেই, এখানে রেখে দেই। তাদেরকে দিয়েই শেষ এক পর্যন্ত এক সময় বিশাল চক্রান্ত বাস্তবায়ন করা হবে। কেন আপনারা দেখেন, আজকের যে ইসরায়েল, সেই ইসরায়েল তো ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে চেয়ে তারা আশ্রয় নেওয়ার জন্য একটু জায়গা চেয়েছিল, এখানে তারা বসবাস করবে অস্থায়ীভাবে। অস্থায়ীভাবে বসবাস করার জন্য সেখানে তাদেরকে ফিলিস্তিনের ভিতরে ঢুকেছিল এই এই ইসরায়েলিরা। হ্যাঁ, সেই ইসরায়েলিরা এই রোহিঙ্গাদের মতো তাদেরকে জায়গা দেওয়া হয়েছিল থাকার জন্য। আর সেখানে তারা থাকতে থাকতে এক সময় তারা ইসরায়েলি রাষ্ট্রের ঘোষণা করে এবং ইসরায়েলি রাষ্ট্র গঠন করে, এবং সেই তার পিছনে আমেরিকার বিশাল ষড়যন্ত্র সহযোগিতা প্রকাশ্যে আগেও ছিল, এখনও আছে। তাহলে এই রোহিঙ্গাদের মতোই তারা আসছিল ফিলিস্তিনে। এখন ফিলিস্তিনটাকে তারা দখল করে নিয়ে এখন ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিচ্ছে এবং ফিলিস্তিনকে পৃথিবী থেকে একবারে শেষ করে দিতে চাইতেছে। একই অবস্থা আমাদের যে হবে না, এই রোহিঙ্গারা যে আমাদের বাংলাদেশের ভিতরে আরেকটা রাষ্ট্র গঠন করবে না বা এটা অখণ্ড ভারতের অংশ করবে না, সেটার গ্যারান্টি কে দিবে? তাহলে এখনো পর্যন্ত রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য কার্যকর কোনো ব্যবস্থা কেন গ্রহণ করা হচ্ছে না? এর পিছনে অনেক কারণ আছে, অনেক কারণ আছে। বলতে গেলে অনেক কথা তো বলাও যায় না, অনেক কারণ আছে, অনেক কারণ আছে এদেরকে কেন জামাই আদর করে বাংলাদেশে এখনো রেখে দেওয়া হচ্ছে। কালের পর কাল তারা আমাদের বাংলাদেশে জামাই আদরে থাকবে কেন? তারা তো আমাদের স্বাধীনতাকে সবল দেবে। তাদেরকে ব্যবহার করেই তো যারা অখণ্ড ভারতের অংশ করতে চায় দেশটাকে, তারা তো এদেরকে দিয়েই ষড়যন্ত্র করবে, এদেরকে দিয়েই তো ষড়যন্ত্র বাস্তবায়ন করবে। তার সাথে থাকবে আমাদের দেশের কিছু দেশদ্রোহী রাজাকার যারা আছে, যারা বারবার বলে আমরা ওই দেশি প্রার্থী হয়ে নির্বাচনে এসেছি, আমরা আমরা এটাকে অখণ্ড ভারতের অংশ করতে চাই। এই যে রাজাকারেরা, এরাই তো আমাদের স্বাধীনতাটাকে তারা তছনছ করে দেবে, সবল দেবে। এই রোহিঙ্গাদেরকে ব্যবহার করেই তো তারা আমাদের দেশটা অস্থিতিশীল করে তুলতে পারে যে কোনো সময়। এই জন্য রোহিঙ্গারা আমাদের স্বাধীনতা এবং দেশের স্থিতিশীলতার জন্য হুমকি। এদেরকে মায়ানমারে ফেরত পাঠানো হোক। এই যে সংগ্রাম হচ্ছে, এই যে মায়ানমারে যে যুদ্ধ হচ্ছে, এই সুযোগে তাদেরকে তাদের দেশে ফেরত পাঠা হোক। তারা তাদের দেশে গিয়ে তাদের দেশের জন্য জীবন দেখ, তাদের দেশকে তারা স্বাধীন করুক। এই সেই সংগ্রামে রোহিঙ্গারা ভূমিকা পালন করুক এবং সেই দেশের মূল স্বাধীনতা সংগ্রামের একটা অংশীদার হয়ে তারা দেশের মূল মায়ানমারের একটা অংশ হয়ে যাক, একটা পার্ট হয়ে যাক। এই জন্য মায়ানমারের এই রোহিঙ্গাদেরকে অচিরেই সরকার যাতে আমাদের দেশ থেকে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করে, উদ্যোগ নেয়। হ্যাঁ, সেটা খুব তাড়াতাড়ি নিতে হবে, কারণ এখনো সংগ্রাম চলতেছে, এখনো যুদ্ধ চলতেছে। যুদ্ধ শেষ হয়ে গেলে, দেশটা স্বাধীন হয়ে গেলে, নতুন যোদ্ধাদের হাতে দেশের ক্ষমতা চলে আসলে, স্বাধীনতা চলে আসলে, তখন আর এদেরকে তো গ্রহণ করবে না। তখন এই উচ্ছিষ্ট এই যে রোহিঙ্গারা, তাদেরকে আর এরা গ্রহণ করতে চাইবে না, নিতে চাইবে না। কারণ ত্যাগ তিতিক্ষা জীবন সবকিছু তারা দিবে আর তাদেরকে জায়গা দিয়ে দিবে। এটা একটা স্বাভাবিক প্রশ্নই মাথার ভিতরে আসে যে তারা দেওয়ার কথা না তখন।
এজন্য এখনই ব্যবস্থা নিক সরকার। সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে এখন যেহেতু আমাদের আকাশ সীমা লঙ্ঘন হচ্ছে, এখন যেহেতু মর্টার শেল এসে আমাদের দেশে পড়তেছে, এখন যেহেতু আমাদের দেশে তাদের হেলিকপ্টার ঢুকে যাচ্ছে, এখন যেহেতু তারা আমাদের আকাশ সীমা লঙ্ঘন করতেছে, এখন একটু উপযুক্ত সময় এই রোহিঙ্গাদেরকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া, তারা যাতে গিয়ে যুদ্ধে অংশ নিতে পারে। এই সুযোগে রোহিঙ্গাদেরকে তাদের দেশে পাঠানো খুব সহজ হবে বলে আমি মনে করি। একটু চেষ্টা করলে সেটা সহজ হবে। এটা করা সম্ভব। এখন উপযুক্ত সময়, এই সময় কাজে না লাগাতে পারলে এই রোহিঙ্গারা আমাদের দেশ থেকে আর তারা যাবে না, তারা থেকে যাবে, চিরস্থায়ীভাবেই থেকে যাবে, তা আমার কাছে মনে হচ্ছে। আর তখনই এই রোহিঙ্গাদেরকে ব্যবহার করে আমাদের স্বাধীনতাটাকে 12টা বাজিয়ে দেওয়া হবে। তখন আমরা চেয়ে চেয়ে দেখব, আমাদের কিছু করার থাকবে না। কারণ কঠিন খেলা হবে, রোহিঙ্গাদেরকে দিয়ে কঠিন খেলার সম্ভাবনা আছে। আমাদের বাংলাদেশের স্বাধীনতা হচ্ছে, এজন্যই তাদেরকে জামাই আদরে আমাদের দেশে এখনো রেখে দেওয়া হচ্ছে। তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোর কোনো উদ্যোগ আমরা দেখতেছি না। জাতিসংঘ নিতে চাইবে না, অন্য দেশ নিতে চাইবে না। জাতিসংঘের কথা কে শুনে? আমাদের সরকারই তো শুনে না। জাতিসংঘ বলেছে বারবার ভালো একটা নির্বাচন দিন, আমাদের সরকার শুনে নাই তো। জাতিসংঘ বলেছে ইসরায়েলে ফিলিস্তিনে হত্যাকাণ্ড করা যাবে না, বন্ধ করতে হবে। কই বন্ধ হয়েছে? এখন তো তাদের ওই সবকিছু চালিয়ে পুড়িয়ে দিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে, একবারে মসজিদগুলা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। জাতিসংঘের কথা কে শুনে? জাতিসংঘে আমাদেরকে মায়ানমার রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তন করে দেবে, আমরা চেয়ে চেয়ে দেখবো। এটা এত সহজ না, এটা সম্ভব না। আপনার কাজ আপনাকেই করতে হবে, আমাদের কাজ আমাকেই করতে হবে। এখন দ্রুত রোহিঙ্গাদেরকে ওদের দেশে ফেরত পাঠানো হোক, ওদের দেশে দ্রুত ফেরত পাঠানো হোক। এতে কেউ খুশি হোক বা বেজার হোক, আমরা আমাদের স্বাধীনতার জন্য হুমকি। এদেরকে আমাদের দেশে এরকম দীর্ঘ সময় আমরা থাকতে দিতে পারি না। শেষ পর্যন্ত ইসরায়েলের মতো তারাই ওইখানে রাষ্ট্র গঠন করে ফেলতে পারে। এটা আলাদা একটা রাষ্ট্র, এটা ইন্ডিয়ার অংশ, এটা বাংলাদেশের অংশ না, হ্যান ত্যান করে আমাদের দেশে বিশাল একটা ক্ষতি করে দিতে পারে এই রোহিঙ্গারা। এই রোহিঙ্গাদেরকে নিয়ে এখনই সময় ভাববার, চিন্তা করার, যে এখনও রোহিঙ্গাদেরকে আমরা দীর্ঘস্থায়ী বাংলাদেশে রেখে দিব, নাকি এই সুযোগে রোহিঙ্গাদেরকে আমরা তাদের দেশে মায়ানমারে ফেরত পাঠাবো। তারা ওইখানে গিয়ে তাদের দেশের জন্য তারা যুদ্ধ করুক, যুদ্ধ করে তাদের দেশকে তারা আবার স্বাধীন করুক তাদের স্বৈরাচার সরকারের কাছ থেকে। প্রিয় দর্শক, আমার কাছে মনে হচ্ছে রোহিঙ্গারা আমাদের স্বাধীনতার জন্য হুমকি হতে পারে। এদেরকে ব্যবহার করে এই ফিলিস্তিনের ভিতরে যেমন ইসরায়েল হয়েছিল রাষ্ট্র, এরকম একটা আমাদের দেশের ক্ষতি তারা কোনো এক সময় ষড়যন্ত্রকারীরা করতে পারে। কারণ এখানে 12-14 লাখ মানুষ যদি এখানে থাকে, এদের ভিতরে ঢুকে চক্রান্ত বাস্তবায়ন করা একেবারে সহজ। কোনো দেশের স্বাধীনতাকে যদি পরাধীন করতে হয়, তাহলে ওই দেশের কিছু মানুষের সাপোর্ট লাগে, সমর্থ লাগে, যারা ওই দেশে বসবাস করে। এছাড়া কিন্তু সম্ভব হয় না। তাহলে আমাদের বাংলাদেশে অবস্থান করতেছে 12-14 লাখ রোহিঙ্গা, এদেরকে যদি ব্যবহার করতে পারে যে কোনো গোষ্ঠী, তাহলে আমাদের স্বাধীনতাটাকে 12টা বাজিয়ে দিতে পারবে, স্বাধীনতাটাকে ডুবিয়ে দিতে পারবে যে কোনো সময়, যে কোনো চক্রান্তকারীরা। তাহলে এদেরকে এখানে দীর্ঘস্থায়ীভাবে রেখে দেওয়াটা আমাদের জন্য আত্মঘাতীমূলক হবে, এটাই আমার কাছে মনে হচ্ছে। ভালো থাকুন যে যেখান থেকে দেখেছেন।